আজ একটি অপূর্ব মাতৃমন্দির দর্শন করাতে আপনাদের সঙ্গে একত্রিত হয়েছি। এই যে দেখছেন মায়ের মন্দির এবং সেই সঙ্গে এখানে অনেক শিবলিঙ্গ, এই মায়ের ঘট এবং এই মাতৃমূর্তি, অপূর্ব সুন্দর মাতৃমূর্তি, এবং সবথেকে বিস্ময়ের ঠিক তার পাশেই গৌরাঙ্গ মহাপ্রভু একই মন্দিরে বিরাজ করছেন, ঠিক পাশের সিংহাসনেই নিত্য সেবিত, নিত্য পূজিত শ্যামা মা এবং গৌরাঙ্গ মহাপ্রভু একত্রে। মায়ের ঘরটিরও একটি অপূর্ব বিশেষত্ব আপনারা দেখছেন। এই মাতৃমন্দির সম্পর্কে আমরা জানব। এই সামনেই গঙ্গাধর শিবের মন্দির, চলুন শুনি মায়ের কথা। পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়া অঞ্চলের শ্যামা মায়ের মন্দির, আমরা এখন এখানে উপস্থিত রয়েছি এবং এই মন্দিরের বিশেষত্ব এই যে এখানে মা কালী এবং সেই সঙ্গেই গৌরাঙ্গজি, তার পাশেই জগন্নাথ দেব এবং পুত নারায়ণ শিলা, এদিকে শিবলিঙ্গ সব একত্রে সহাবস্থান করছেন। এই মন্দিরের যে ইতিহাস এবং মাহাত্ম্য আমরা শুনে নেব। চৈতন্যময় নন্দ, হ্যাঁ, মন্দিরের অন্যতম সেবায়িত চৈতন্যময় নন্দ মহাশয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো। আপনি এবার একটু মায়ের কথা আমাদেরকে শোনান, আপনার কাছ থেকে আমরা এমনি বলে যাবো তো সামনে? হ্যাঁ, আপনি বলুন। ওটা তো আছে তো। হ্যাঁ, এই মায়ের প্রতিষ্ঠা কবে হয়েছে কেউ জানে না। আজ থেকে 200 বছর আগে এইসব এলাকা জঙ্গল ছিল। আমাদের পূর্বপুরুষ ভোলানাথ নন্দ জমিদারি পত্তন করেন, জঙ্গল টঙ্গল সমস্ত পরিষ্কার করে, এবং তিনি শিকার করতেন। তখন থেকে মায়ের মৃন্ময়ী মূর্তি ছিল, মাটির মূর্তি ছিল জঙ্গলের মধ্যে। সেই সময় তিনি বরাহ শিকার করছিলেন এবং এক বরাহের আক্রমণে তিনি পর্যুদস্ত হন এবং চারদিক ক্ষতবিক্ষত। হঠাৎ তিনি দেখলেন চতুর্দিকে আলোর বিচ্ছুরণ। তার মধ্যে দৈববাণী হলো যে এবার থেকে আমার বাসন্তী পুজো করবি প্রতি বছর, তবেই তোর ধন সমৃদ্ধি জমিদারি সব কিছু হবে, তোর বংশধররা আরো বড় হবে বলে মা অন্তরিত হলেন। তিনি অনেক কষ্টে জঙ্গল থেকে উদ্ধার হয়ে বাড়ি চলে এলেন। সেই সময় তিনি তার পরের বছর থেকে তিনি বাসন্তী পুজোর পৃথক মণ্ডপে বাসন্তী পুজো শুরু করলেন। তখন থেকেই মা কালী ছিলেন। আচ্ছা। এবং তার ঠিক পরে তার ছেলে, 3 ছেলে, গোবিন্দচন্দ্র নন্দ, দিগম্বর নন্দ, গঙ্গাধর নন্দ। গোবিন্দচন্দ্র নন্দ ছিলেন পরম ভক্ত এবং হিতৈষী এবং ভূস্বামী জমিদার। তার ভাই মেজ ভাই দিগম্বর নন্দ, যিনি ঋষি অরবিন্দ, শহীদ ক্ষুদিরাম এবং ভগিনী নিবেদিতার সহযোগী ছিলেন। এই শ্রী দিগম্বর নন্দ সুন্দরবনে বহু আবাদি জমি তিনি পত্তন করেন। তার দিগম্বর নন্দের আহ্বানে শহীদ ক্ষুদিরাম এই মায়ের মন্দিরের কাছে দীর্ঘদিন ছিলেন, 1.5 বছর, এবং এখানে লাঠি খেলতেন। তখন মায়ের তো মৃন্ময়ী মূর্তি, মাটির ঘর, লাঠি খেলতেন। 1.5 বছর পর এইসব গ্রামগুলো থেকে তিনি যখন চলে যান, তখন মায়ের মূর্তির পায়ে যখন কিংসফোর্ড 4কে হত্যা করতে যান, তখন পায়ে তিনি পিস্তলটা ছুঁয়ে চলে যান। তারপর পরবর্তীকালে 1930 সালে, 1336 সালে আমার প্রপিতামহ রায় সাহেব গঙ্গাধর নন্দ, যিনি বহু প্রতিষ্ঠান করেছেন, তৎকালীন ব্যাংক স্থাপন করেছেন, 4-5টা হাই স্কুল অবিভক্ত মেদিনীপুরে, সমবায় সমিতি স্থাপন করেছেন, পুরীতে পান্থশালা করেছেন,
পুরী যাওয়ার পথে বেল্লায় ধর্মশালা করেছেন, যাতে তীর্থযাত্রীদের কোনো ক্ষতি না হয়, তারা যাতে শান্তিতে স্নান করতে পারে। বিরাট স্নানঘাট করেছিলেন, থাকার ব্যবস্থা করেছিলেন। তখন বিএনআর ট্রেন ছিল, বেল্লা স্টেশন থেকে সব ভক্তরা, যাত্রীরা সব ট্রেনে উঠতেন এবং গঙ্গাধর নিলয় পান্থশালায় পুরীতে থাকতেন। এখনো সে পান্থশালা আছে। এইরকম একজন মানুষ বহু কলেজ, স্কুল, কলেজ, হসপিটাল বহু কিছু তৈরি করেছেন, নির্মাণ করেছেন, প্রতিষ্ঠা করেছেন। মন্দির, শীতলা মন্দির করেছেন ভূপতিনগরে। তার ছেলে পরম শাক্ত বিরজাচরণ নন্দ, গঙ্গাধর নন্দ কর্মযোগটাকে মানতেন। তার ঈশ্বরের ভক্তি ছিল, কিন্তু সেটা বহিঃপ্রকাশ ছিল না। কিন্তু অনেক জায়গায় মন্দির করেছেন, কোথাও শিবালয়, কোথাও বিষ্ণু কৃষ্ণের মন্দির, কোথাও শীতলা মন্দির অনেক জায়গায় করেছেন। কিন্তু এগুলো করেছেন, কিন্তু তিনি অতটা করতেন না। তিনি যেভাবে মানুষকে দান করতেন এবং নীরবে থাকতেন। তার ছোট ছেলে বিরজাচরণ নন্দ ছিলেন পরম শাক্ত। তিনি ইচ্ছা প্রকাশ করলেন মায়ের মন্দির করবেন এবং মায়ের মন্দির করে মায়ের মূর্তি আনবেন কাশী থেকে। কাশীতে অর্ডার দিলেন মায়ের মূর্তির অর্ডার দেওয়ার প্রায় 2 বছর পরে তার বাবার সঙ্গে বিরোধ লাগলো। তার বাবা বললেন, পরবর্তীকালে বংশধরেরা কে কি দেখবে, একটু বললো যে মন্দির প্রতিষ্ঠা না করাই ভালো। তিনি বাবার কথা শুনে গৃহত্যাগী হয়ে গেলেন। 1 বছর তিনি বাইরে থাকলেন, বাড়ির বাইরে। তারপরে তার বাবা গঙ্গাধরবাবু আদেশ দিলেন, ঠিক আছে মন্দির করো। তার কয়েক মাস পরে তিনি চলে যান। এইবার কাশীতে যখন তার কর্মচারী এবং তিনি যখন যান, বিরজাচরণ নন্দ, তিনি যে মূর্তি 1.5-2 বছর আগে অর্ডার দিয়ে এসেছিলেন, সে একই মূর্তি, ধ্যানের মূর্তি, কষ্টি পাথরের মূর্তি, সেই একই মূর্তি আছে। মিস্ত্রি অবাক হয়ে গেল যে বহুজন এসছেন, কিন্তু এই মূর্তি নিতে কেউ সাহস করেননি। মা যাবেন, আপনাদের ওখানেই যাবেন, মায়ের ইচ্ছা। কাশী থেকে সরাসরি নৌকো করে, এইখানে কাছে খাল আছে, এইখানে নদী, এইতে মা নামলেন। এবার মায়ের এই মন্দির, নবনির্মিত মন্দির হলো। তার আগে নবনির্মিত মন্দির, সেটা হচ্ছে 1336, ইংরেজি 1930 সালে। মায়ের মন্দির প্রতিষ্ঠায় 108 জন ব্রাহ্মণ শতবৃত্তি চণ্ডীপাঠ করেছিলেন। রাজ্যের যত ব্রাহ্মণ পণ্ডিত, আচ্ছা, গ্রামের যত লোক, সবাই মায়ের প্রসাদ পেয়েছিলেন। কিন্তু তার আগে মা স্বপ্ন দিলেন আমার ঠাকুরদাকে, বিরজাচরণ নন্দকে, যে আমার কখনো আমিষ ভোগ হবে না, বরাবর নিরামিষ ভোগ হবে, আমি বৈষ্ণবী মূর্তি। এবং সেই থেকে মায়ের নিরামিষ ভোগ হয়ে আসছে, বলিদানের তো কোনো প্রশ্নই নেই। 1336 সালে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হলো, এই সুরম্য মন্দির। তারপর তার কিছুদিন পরে এপ্রিল মাসে, যিনি এখানকার রূপকার বলা হয় যাকে, দানবীর রায় সাহেব গঙ্গাধর নন্দ, তিনি পরলোক গমন করলেন। তারপর আমার ঠাকুরদা এরা মন্দির দেখলেন। আমার বাবা বিখ্যাত সংস্কৃত পণ্ডিত, ভারত বিখ্যাত। তিনি এবং আমার কাকা পরম শাক্ত ছিলেন রামময় নন্দ। তিনি কখনো মায়ের পায়ে ফুল না দিয়ে তিনি জলস্পর্শ করতেন না। তারা তখন সেবায়িত হলেন। পরবর্তীকালে সেবায়িত হওয়ার পর, আমার তো ঠাকুরদা চলে যাওয়ার পর তারাই সেবায়িত হলেন। এবার মন্দিরে বৎসরে বিভিন্ন উৎসব পালন হয়। আর এই মন্দিরকে কেন্দ্র করে সমস্ত সাধু মহাপুরুষের আগমন হয়েছিল। তৎকালীন বহু পূর্বে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের নাম আপনারা শুনেছেন। তিনি এখানে 5 বার এসছেন। আচ্ছা। এবং উনি মায়ের মূর্তিতে, মায়ের যেখানে আসন, সেখানে আসনে বসেই উনি সমাধিস্থ হয়ে গেলেন। আচ্ছা। বলে মা তো জাগ্রত। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যিনি হরিওম কীর্তনের প্রবর্তক, বহু শিষ্য তার, লক্ষ লক্ষ শিষ্য, তিনি অন্ধকার করে একটি প্রদীপ জ্বালিয়ে মাকে দেখলেন। যখন আসেন তার চোখে জল, বলে মা আজ এখানে আছেন, অধিষ্ঠান করছেন। এইভাবে অনেক রামকৃষ্ণ মিশনের অনেক সাধু, যত সাধু সন্ত এই মেদিনীপুর জেলায় ছিলেন, সবাই এসছেন। এবং মেদিনীপুরের বাইরে আপনার থেকে শুরু করে আপনার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, বেলুর মঠ, সব জায়গা থেকে। এই কিছুদিন আগে আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্বামী সুপর্ণানন্দ এসেছিলেন। তারপরে চণ্ডীপুর রামকৃষ্ণ মিশন, কাঁথি রামকৃষ্ণ মিশন, তমলুক রামকৃষ্ণ মিশন, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন, বেলুড়ের সবাই আসেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য,
যে আমি তখন ক্লাস 9-এ পড়ি, 1972 সাল, 1972-73 সালে, 71-72 সালে। স্বামী রঙ্গনাথানন্দজি, খ্যাত, তিনি বেলুড় মঠের, তিনি তখন হায়দ্রাবাদের অধ্যক্ষ। আমার বাবাকে চিঠি লিখলেন যে আমি মেদিনীপুরের গ্রামাঞ্চলে প্রচারে যাব, আপনি ব্যবস্থা করুন, এই দিন যাব। তিনি এসে আর আমার বাড়িতে উঠলেন না, তিনি এই মন্দিরে থাকলেন 3 বছর 3 দিন, এবং এই 3 দিন থেকে তিনি কাঁথি থেকে শুরু করে বিভিন্ন গ্রামে, স্কুলে, আমাদের স্কুলে প্রায় 8-10টা ধর্মসভা করেছেন। তারপর বলেছেন যে মা তো আছেন। তারপর তার সঙ্গে দেখা হতেই তিনি আগেই মাকে প্রণাম করতেন, মা কেমন আছে। এইসব অনেক সাধু, স্বামী স্বরূপানন্দজি, বিখ্যাত বরেণ্য সন্ন্যাসী, বিশ্ববিখ্যাত, নাম শুনেছেন, প্রখ্যাত লেখক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যার বই একবারে প্রচুর, যার তিনিও এসছেন 4-5 বার এখানে, চণ্ডীর ব্যাখ্যা করেছেন, একজন পরম বৈষ্ণব। আরো অনেকে এসছেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ করেছেন। এখানে যত যাত্রা, সিনেমা হয়, সিনেমা আর্টিস্টরা আসেন, আগে সত্যম্বর অপেরা থেকে শুরু করে সবাই আগে এখানে এসে মায়ের কাছে প্রণাম করে তারপর যাত্রার মঞ্চে যান। বাহ। বহু চিত্র তারকা, কটা নাম বলবো, যত আজকালকার যত চিত্র তারকা দেখছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যত আছেন, বড় অজয় মুখার্জি থেকে শুরু করে বিধান রায়, জ্যোতি বসু এসেছিলেন কাছে মা। তারপর জ্যোতিবাবুর স্ত্রী, মায়ের প্রতি খুব ভক্তি ছিল ওনার, উনি মায়ের কথা শুনতেন। তারপর আপনার এরা অনেক এসছেন, অনেকে মায়ের মন্দিরে এসে। আবার আপামর ভক্তই মাকে বিশ্বাস করেন, মা জাগ্রতা মা। আমরা বিশ্বাস করি মায়ের চরণে আমরা আছি, মায়ের জন্যই আছি। কয়েক পুরুষ কেটে গেছে, আমার বাবা চলে গেছেন, আমার কাকা চলে গেছেন, তারপরে আমরা 4 ভাই। আমাদের একটু পরিচয় দিই। আমার বড় ভাই ছিলেন লেখক, সাংবাদিক, কিন্তু তিনি সাংবাদিকতাকে তিনি করেননি, তিনি সব জমিদারি শিক্ষা, আমাদের প্রায় 10-12টা প্রতিষ্ঠান আছে, তিনি দেখাশোনা করতেন। এবং তিনি লেখক, মিশনের সঙ্গে তার খুব ভালো যোগাযোগ ছিল। তিনি মারা গেছেন 2 বছর আগে। তিনি মায়ের একজন সেবায়িত ছিলেন। তা এখন যারা সেবা, তারপরে আমার ভাই, আপনারা নাম শুনেছেন কিরণময় নন্দ, যার বাড়ি আমার মধ্যম ভ্রাতা, যিনি সবচেয়ে বেশি দিন রাজ্যের মন্ত্রী ছিলেন, 35 বছর মন্ত্রী, এবং কিছুদিন আগে উনি পার্লামেন্টের মেম্বার, আর উনি সমাজবাদী পার্টির অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক, খুব নামডাক। তিনিও একজন সেবায়িত। আমার সেজ ভাই ব্রহ্মময় নন্দ অধ্যাপক, নাম করা অধ্যাপক, এবং মিশনের সঙ্গে তার যোগাযোগ প্রচুর। যেখানে মিশনের সভা হয় তিনি যান, মেদিনীপুর জেলায় সর্বত্র। আর তারপরে আমি এই অধম। আমাদের একটা হচ্ছে কি, আমরা সকলে বাইরে থাকি বেশিরভাগ। আমার বড় ভাই তো চলে গেছেন, তার যে পরিবার তারা বাইরে থাকে। আমার মেজ ভাই, তিনি তো বাইরে থাকেন, প্রায় 15 দিন অন্তর এখানে আসেন, মায়ের কাছে আসেন। এবং তার ছেলে ক্যান্সার হসপিটালের খুব বড় ডাক্তার, মিশনের সবাই চেনে, এবং মিশন থেকেই পড়াশোনা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। এবং মিশন থেকে পাঠানো বহু রোগীকে তিনি হেল্প করেছেন। চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের খুব বড় দায়িত্বে আছেন। আমার বৌমাও ডাক্তার। আর আমার ছেলেটার ছেলে, তিনি প্রফেসর, তার স্ত্রীও প্রফেসর। আমার একটি মেয়ে ইঞ্জিনিয়ার, আমার জামাইও ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে থাকে। আমরা প্রায়ই যাতায়াত করি, কিন্তু আমাদের বাড়ির বইয়েরা তারা সব কলকাতায় থাকে, আর তারাও মাঝে মাঝে আসে। বাড়িতে দুর্গাপূজা হয় এই মাতৃ মণ্ডপের সামনে। আচ্ছা। প্রায় শতাধিক বছর ধরে দুর্গাপূজা হচ্ছে, আশ্বিন মাসের পুজো। আর মায়ের আর একটি মণ্ডপ আছে, সেখানে বাসন্তী পুজো প্রায় এবছর 171 বছরের পড়লো, বা 173 বছরে পড়লো। যিনি ভোলানাথ নন্দ, যার স্বপ্ন দেখেছিলেন যে আলো চারদিকে, সেই থেকে মায়ের পুজো হয়ে আসছে। আচ্ছা, এই গৌরাঙ্গজির মূর্তিটা কিভাবে? এই গৌরাঙ্গজির মূর্তি এক অদ্ভুত ভাবে, আমার বাবা ছিলেন পরম বৈষ্ণব, যেমন পরম শাক্ত তেমন। আপনারা অনেকে জানেন যে দক্ষিণেশ্বরে দেখবেন ভবতারিণী স্তোত্র পাঠ হয় স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। সেই ভবতারিণী স্তোত্র বাবা দক্ষিণেশ্বরের মন্দিরে বসে, গঙ্গার তীরে বসে ভবতারিণী স্তোত্র রচনা করলেন, অপূর্ব স্তোত্র। এবং মিশনে উদ্বোধনে প্রায় একাধিকবার বেরিয়েছি। এবং সেই ভবতারিণী স্তোত্র স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত রেকর্ড করে সিডি করেছেন তখন। তারপর অনেক সিডি করে প্রচুর ভবতারিণী স্তোত্র মানুষের কাছে। তিনি খুব শক্তির অনেক বই লিখেছেন, তিনি প্রচুর বই লিখেছেন, শক্তি মাহাত্ম্য, আর জ্যোতির্ময় রচনাঞ্জলি। আপনারা বর্তমানে অমৃত কথায় দেখবেন, পণ্ডিত প্রবর জ্যোতির্ময়, পরশুদিনও দেখবেন, বর্তমানে অমৃত কথায় আছে, মাসে 5-6 বার বেরোয় জ্যোতির্ময় নন্দের জ্যোতির্ময় রচনাঞ্জলি থেকে।
এবার তিনি তাকে একজন রামদাস বাবাজি বরানগরের পাটবাড়ির শিষ্য, তিনি দীক্ষিত রামদাস বাবাজির কাছে নবদ্বীপ থেকে একজন কাঁধে করে গৌরাঙ্গজি নিয়ে এলেন। এবার গৌরাঙ্গজির কিছুদিন সেবা হলো, তারপর তার মনে হলো যে মায়ের কাছেই মহাপ্রভুকে রাখি। আচ্ছা। কারণ কথামৃতে ঠাকুর বলেছেন যে শ্রী চৈতন্য এবং কালী এবং শ্রী চৈতন্য এক, এটা জানলে জ্ঞান পূর্ণ হয়। এটা কথামৃতে ঠাকুরের আছে। এবং তিনি জানেন যে হয়তো আমি চলে যাব, আগে মহাপ্রভুকে এইখানেই প্রতিষ্ঠা করি, এইখানেই রেখে যাই। এইখানে রাখার প্রায় 1-2 বছরের পরে 96 সালে তিনি পরলোক গমন করেন। আচ্ছা। সেই থেকে মহাপ্রভু এইখানেই আছেন। কাগজেও বেরিয়েছিল অনেক কাগজে, কালী ও গৌরাঙ্গ এক, যেখানে একমাত্র জায়গা যেখানে মহাপ্রভু এবং কালীমা সেবা পাচ্ছে। অনেক বৈষ্ণব এই পত্রিকা, আনন্দবাজার, বর্তমান এগুলোতে বেরোবার পর বহুজন দেখতে আসে। আচ্ছা। বহু দূর দূরান্ত থেকে, যে মহাপ্রভু এবং গৌরাঙ্গ একসঙ্গে সেবিত হন। মিশনের মহারাজরা তো জানেন, মিশনের মহারাজরা এখানে এই বাড়িটা দেখছেন, এখানে দাতব্য চিকিৎসালয় গঙ্গাধরবাবু প্রতিষ্ঠা করে গেছেন। এই দাতব্য চিকিৎসালয়ে ওখানে আমরা একটা ঘর দিয়ে দিয়েছি। সেই ওখানে গুচ্ছ সমিতি হচ্ছে প্রতি রবিবার, শ্রী ঠাকুরের পাঠচক্র হয় প্রতি রবিবার, অনেকে আসেন। এবং বেশ কিছু ক্লাব নিয়ে, যেমন গুচ্ছ সমিতি নরেন্দ্রপুরের হয়, এরকম এখানে গুচ্ছ সমিতি আছে। কিছুদিন আগে স্বামী বাসবানন্দ এসেছিলেন। আচ্ছা। আমরা এখন চেষ্টা করছি যে আমাদের পরবর্তীকালে কি হবে, মার যা ইচ্ছা তাই হবে। একদম। এইবারে ধরুন পরবর্তীকালে আমাদের এত বংশধর কম, এত বাইরে সবাই আমরা আছে, মায়ের নামে ফিক্সড অ্যাকাউন্ট আছে, মায়ের জমি বিক্রি, মায়ের আমাদের যারা চাকরি করে তাদের দান, ট্রাস্ট আছে, ট্রাস্ট কমিটি, তাদের দান। আমরা চেষ্টা করছি যে এটা যদি রামকৃষ্ণ মিশন নিয়ে নেয়, আমরা নগদ টাকা সহ, মন্দির সহ, জায়গা ও পাশে যে বাড়ি আছে দাতব্য চিকিৎসালয় সব দিয়ে দেবো। কথাটা প্রাথমিক পর্যায়ে আছে। তারপরে আমাদের স্বামী বলভদ্রানন্দজির কাছে যাব, তিনি আমাকে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে একদিন একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিবেন বলেছেন। এরকম ইচ্ছা আছে, মায়ের যাই হওয়ার তাই হবে। কিন্তু এতেও একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আজ থেকে 25-30-40 বছর আগে আমার পিতৃদেব বিধুভূষণ নন্দ বলে, যিনি রহরা রামকৃষ্ণ মিশনের বাংলার শিক্ষক ছিলেন, ওখানে দুর্গাপূজাও করতেন, খুব পরিচিত। আমার পিতৃদেব বলেছিলেন, এখন ভবিষ্যতে আমরা চলে গেলে কি হবে, আমার ছেলেরা কোথায় থাকবে না থাকবে, মিশনকে একটু বলুন না, মিশনের সঙ্গে একটু কথা বলুন, যে যদি ওই সময় আমার সব টাকা পয়সা, কম্পেনসেশন, যাবতীয় যা কিছু সব দিয়ে দেবো, ওরা যেন অধিগ্রহণ করে। বিধুভূষণ বাবু বললেন যে দাদা ঠিক আছে, আমি মহারাজকে বলবো যাতে এইটা হয়। 3 দিন পরে বিধুভূষণ বাবু রাত্রে স্বপ্ন দেখলেন, আমি আর কোথাও, মা এসে বলছেন, ছোট্ট মেয়েটি, আমি কোথাও যেতে চাই না, আমার সেবায়িতদের ছেড়ে আমি কোথাও যেতে চাই না। তারপর থেকে আর কেউ সাহস করেনি কোনো করার জন্য। এই হচ্ছে মা চলছেন। বিভিন্ন পুজো, দীপান্বিতা পুজো হয়, বিশেষ পুজো, ফলহারিণী কালী পুজো। দীপান্বিতা কালী পুজোর দিন কি সারা রাত্রি মায়ের পুজো হয়? সারা রাত্রি মায়ের পুজো হয়, মায়ের পুজো হয়, এবং ষোড়শোপচারের মায়ের বিশেষ পুজো। আচ্ছা। দীপান্বিতা কালী মন্দিরে। আর প্রতিদিনের যে পুজো, যেটা নিত্য সেবা, ওটা কিভাবে হয়? মানে আপনারা তো বাইরে থাকেন, কেউ নিশ্চয়ই নির্দিষ্ট করা আছে? না, এই তো পুরোহিত আছেন আমাদের নির্দিষ্ট। আমাদের এক ভাগনা এই মন্দিরটা পরিচালনা করে দেখে। আচ্ছা আচ্ছা। তার নাম হচ্ছে দেবকুমার ভট্টাচার্য, তার বাড়ি এইখানে। আচ্ছা আচ্ছা। তিনি এবং তার স্ত্রী তারা মন্দিরটা দেখাশোনা করে, এবং খুব ভালোভাবে দেখাশোনা করে। বেশ বেশ বেশ। এবং আমরা প্রায়ই আছি। আমার ভাইরা, আমার মেজো ভাই এখন যে বড় হিরণময় নন্দ, তিনিও প্রায় 15 দিন অন্তর আসেন। আচ্ছা। আমার সেজো ভাই তিনিও আসেন। আমার ছোট আমিও প্রায়ই আছি। আমি প্রায় এসে এই সমস্ত সেবা কর্মগুলো করি, বাড়িতে করি, লেখালেখি করি। এইসব কলকাতায় থাকতে হয়, এই কারণে আমার পায়ের জন্য আমাকে একটু ফিজিওথেরাপি করতে হয়। আর আমি মাঝে মাঝে চলে এসে গাড়ি করে যাই, চলে যাই। খুব ভালো লাগলো। আমাদেরও কেউ না কেউ থাকে, আছেন। পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা এখানে এসে মায়ের কাছে আসলাম। হ্যাঁ, তারপরে বললাম মায়ের তো ধরুন দীপান্বিতার বিশেষ পুজো হয়, রটন্তী কালী পুজো হয়, মহাষ্টমীর দিন, দুর্গাপূজার মহাষ্টমীর দিন পুজো হয়, বাসন্তী পূজার মহাষ্টমীর দিন পুজো হয়, বিশেষ পুজো। তারপর ফলহারিণী পুজো হয়, তারপর দক্ষিণায়ন সংক্রান্তির দিন মায়ের প্রতিষ্ঠা হয়েছিল, সেই দিন পুজো হয়, পৌষ সংক্রান্তির দিন বিশেষ পুজো হয়। এইগুলো মায়ের পুজো হয়। পুজোর 4 দিনই বিশেষ পুজো হয়। তার মধ্যে
ঘটাকরি হয় মহাষ্টমীর দিন, এবং এইখানে সপ্তশতী হোম হয়। আচ্ছা। সপ্তশতী হোম হচ্ছে 100 চণ্ডীর 700 শ্লোক, হ্যাঁ, সেই 700 শ্লোকের এক একটা মন্ত্রে মায়ের নামে আহুতি দেওয়া হয়। এটা বরাবর হয়ে আসছে ভালো। সপ্তশতী মন্ত্রে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন মায়ের ভোগ হবে, তাই আপাতত আমরা একটু অপেক্ষা করব। মায়ের প্রসাদ তারপরে পাবো আমরা, এখন আপাতত মা ভোগ গ্রহণ করছেন। ততক্ষণে আমরা দর্শন করি এই গঙ্গাধর শিবের মন্দির। এই শিবলিঙ্গটি এখানে আপনারা দেখছেন, তার পাশেই মহাবীরজির একটি মূর্তি, এবং এই মন্দিরটি বাইরে থেকেও অপূর্ব সুন্দর দর্শনীয় একটি মন্দির। পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়া অঞ্চলে এই শ্যামা মায়ের মন্দির এবং এই শিব মন্দির আপনারা দর্শন করতে আসতেই পারেন। অপূর্ব সুন্দর পরিবেশটি, এবং সত্যিই মনে অপার শান্তি এনে দেয় এখানে দর্শন মাত্রই। আর এর চারপাশের যে পরিবেশটি, তার প্রাকৃতিক সৌন্দর্য মনকে অনাবিল আনন্দে ভরিয়ে দেয়। এই পুকুর পাড়ে গাছের ছায়ায় কিছুক্ষণের জন্য আমরা সত্যি সত্যি যেন এক অপার আনন্দময় জগতে বিরাজ করলাম। মাতৃদর্শনের আনন্দ, শিব দর্শনের আনন্দ, এবং সেই সঙ্গে সঙ্গে এই প্রকৃতির মাঝে কিছুটা সময় সত্যিই অনাবিল আনন্দে ভরিয়ে দিল আমাদের দিনটা। আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম তাই এই সুন্দর দিনের মাতৃদর্শনের এই সমস্ত ডিটেলস। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, মায়ের ভোগ আপনারা দর্শন করুন। আমরা এই প্রসাদ পেয়েছি মায়ের প্রসন্নতাই তার প্রকৃত প্রসাদ। তার প্রসন্ন দৃষ্টি সকল সন্তানের উপর থাকুক, তার কাছে এই প্রার্থনা জানাই। সকলে খুব ভালো থাকবেন, মায়ের কৃপায় এই প্রার্থনা করি। জয় মা, জয় মা, জয় মা।